গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজের আজকের গল্প শেষ ট্রেন। এইরকম আরও নতুন ধরনের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটিকে। বিশ্বনাথ দত্তের শেষ ট্রেন ধরার কোনো ইচ্ছা ছিল না। কলকাতার এক শীতের সন্ধ্যা ছিল সেটা। হালকা ভাজা চীনাবাদাম, ধোয়া আর পুরনো বইয়ের পাতার মতো এক ধরনের গন্ধ বাতাসে মিশেছিল। অফিসের পার্টি বেশ দীর্ঘস্থায়ী হয়ে পড়েছিল। খুব যে এনজয় করছিলেন তা নয়, আসলে পরিচিত নয় এমন সহকর্মীদের সঙ্গে ঠোঁটের কোণে হাসি ধরে রাখার সেই কৃত্রিম প্রচেষ্টায় ক্লান্তি আসছিল। কাপে ঢালা পাতলা রেড ওয়াইন, ফিকে গল্প আর ঘড়ি ভোলা সময়, তবু তিনি থেকে গিয়েছিলেন। মনের গভীরে একটা অনিচ্ছা কাজ করছিল, ফিরে যেতে হবে একা নীরব অ্যাপার্টমেন্টে। সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই হয়তো। হালকা চুমুক দিচ্ছিলেন গ্লাসে, আলাপ চালিয়ে যাচ্ছিলেন এমন মানুষদের সঙ্গে যাদের নাম পর্যন্ত ভালো করে জানেন না। কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে টেরই পাননি। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 11:48। বুকের ভেতর ধরপড় করে উঠল। শেষ ট্রেন তো রাত 12টার কিছু আগে ছেড়ে দেয়। একটা হালকা অজুহাত দিয়ে বেরিয়ে পড়লেন কুয়াশাচ্ছন্ন রাস্তায়। স্যাঁতস্যাঁতে ফুটপাতের ওপর তার চামড়ার জুতোর ঠকঠক শব্দ বাজছিল। শাটার নামানো চায়ের দোকান, ঘুমন্ত কুকুর সব পেরিয়ে ছুটছিলেন স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছানোর মুহূর্তে দেখলেন ট্রেন দাঁড়িয়ে আছে, দরজা খোলা, একটা হা করা মুখের মতো। আর 1 সেকেন্ড দেরি হলে দরজা বন্ধ। তার আর ভাবার সুযোগ ছিল না। ছুটতে গিয়ে শেষ মুহূর্তে ট্রেনে উঠে পড়লেন। দরজা ঠিক তার পেছনে বন্ধ হয়ে গেল। একটুখানি স্বস্তি অনুভব করলেন, কিন্তু বেশিক্ষণ টিকল না। ভেবেছিলেন এই সময় ট্রেন ফাঁকা থাকবে, কিন্তু ভেতরে ঢুকে দেখলেন পুরো কামরা ভরপুর, অসাধারণ রকম পূর্ণ। রংচটা শুট করা পুরুষ, ক্লান্ত মুখের নারী, কানে বড় হেডফোন গুঁজে বসে থাকা কিশোর, প্রত্যেকেই যেন কোনো এক দৃশ্যপটের অংশ। কেউ একটুও নড়ছে না, কেউ কথা বলছে না, কেউ চোখ খুলে দেখছে না। সবাই নিস্পন্দ, নিঃশ্বাস। একটা জাদুঘরের 3D দৃশ্যপট যেন। বিশ্বনাথ মাঝখানের একটা খালি আসনে বসলেন। উল্টো দিকে বসেছিলেন এক কৃষকায় বৃদ্ধ, যার হাতে ভাঁজ করা খবরের কাগজ। দেখে মনে হলো গতকালে। আবার তাকালেন চারপাশে। না কোনো ফোনের আলো, না কথাবার্তার গুঞ্জন, কেবল থমকে থাকা এক অস্বস্তিকর নীরবতা। ট্রেন এক দীর্ঘ ধাতব গর্জনের মতো শব্দ তুলে এগোতে লাগলো। বেশ তাড়াহুড়োতে উঠলেন, বলল বৃদ্ধ, কাগজ থেকে চোখ না তুলে। বিশ্বনাথ চমকে উঠলেন। গলায় যেন গুহার ভেতরকার প্রতিধ্বনি, ফাঁপা, দূরবর্তী। একটা অস্বস্তির হাসি দিয়ে বললেন, হ্যাঁ, সময়ের হদিশই পায়নি কখন যে এত রাত হলো। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে নিখুঁতভাবে কাগজটা ভাঁজ করলেন। প্রতিটা ভাঁজ যেন রুলার দিয়ে মেপে করা। তারপর ধীরে ধীরে মুখ তুললেন। সময় তো সবসময় ফসকে যায় না? একটা প্রশ্ন, অথচ যেন উত্তরও। তার চোখ জোড়া বিবর্ণ, একেবারে রংহীন, যেন কিছুই প্রতিফলিত হয় না। বিশ্বনাথের বুকের ভেতরে হালকা গুমোট একটা অস্বস্তি জন্ম নিল। অদ্ভুতভাবে মনে হচ্ছিল যেন এই মানুষটা তাকে ভেতর পর্যন্ত দেখে ফেলছে। হ্যাঁ, একরকম গলা পরিষ্কার করে বললেন তিনি, আসনে একটু সরে বসে। তারপর ছাদের বাতিগুলো একবার দুবার ফ্লিক করল। এক ঝলকে তিনি দেখলেন বৃদ্ধের মুখ বদলে গেছে। মাত্র এক মুহূর্ত, কিন্তু তাতেই যথেষ্ট। চোখের নিচে গহ্বর, গাল দেবে গেছে, সেই বিবর্ণ চোখ আরো গভীরে ডুবে গেছে যেন। ভালো করে চোখ কষলে তাকালেন আবার সব স্বাভাবিক। তার হৃদকম্প কিছুটা বেড়ে গেছে। চারিদিকে তাকালেন, কারো মুখে কোনো পরিবর্তন নেই। কেউ কিছু দেখেনি, কেউ নড়েও নি। পকেট থেকে ফোন বের করলেন তিনি, একটা আশ্রয় খোঁজার জন্য। স্ক্রিন অন হচ্ছে না। ভ্রু কুঁচকে গেল। পার্টিতে তো ফোন 70% চার্জ ছিল। আবার চেষ্টা করলেন,
কিন্তু কিছুই না। পাশে বসা মধ্যবয়সী এক নারীকে লক্ষ্য করলেন। পরনে বিজনেস স্যুট, হাতে ক্রিম রঙা উলের গ্লাভস, একেবারে নিখুঁতভাবে বসে আছেন। মাফ করবেন, ধীরে জিজ্ঞেস করলেন বিশ্বনাথ, আপনি বলতে পারবেন সেন্ট্রাল স্টেশন আর কত দূর? নারীটা কিছুক্ষণ নিশ্চল, তারপর ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মুখটা সাধারণ, এমনকি মমতাবোধক, কিন্তু তার হাসি, না, তাতে প্রাণ ছিল না। মেকানিক্যাল, ফাঁপা। ঠোঁটের কোণ ভাঁজ হয়েছে ঠিকই, কিন্তু চোখ দুটো শূন্য। মনে হচ্ছে আজ আর আমরা সেন্ট্রালে থামব না, বললেন তিনি। বিশ্বনাথ ভ্রু কুঁচকে বললেন, মানে? এটা তো সেন্ট্রাল লাইন। আজ রাতে নয়, খুব শান্তভাবে বললেন তিনি, একইভাবে সেই শূন্য হাসি মুখে রেখে। তোমার জন্য নয়। বিশ্বনাথের শরীরের ভেতর দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। মেরুদণ্ডের নিচু দিক থেকে শুরু করে মাথার পেছন পর্যন্ত পৌঁছালো সেই অনুভব। তিনি একবার হাসলেন, খুব হালকা, কৃত্রিম, যেন নিজের ভয়কে নিজেই বিদ্রূপ করতে চাইলেন। আমার মনে হচ্ছে আমি ভুল ট্রেনে উঠে পড়েছি, প্রায় ফিসফিস করে বললেন তিনি। না, সেই বৃদ্ধ বললেন, এবার আরও কাছে এসে, কণ্ঠে সেই আগের মতোই ফাঁপা, গুহার মতো প্রতিধ্বনি, আপনি ঠিক জায়গাতেই আছেন। বিশ্বনাথ দাঁড়িয়ে পড়লেন। বুকের ভেতর দপদপ করতে লাগলো তার হৃৎস্পন্দন। মাথায় এক অজানা সংশয়, কিছু যেন ঠিক নেই। তিনি সামনের দিকে এগোলেন, যেন কোনো পরিচিত মুখ খুঁজছেন। রুট ম্যাপ, ট্রেনের সময়সূচি, কিছু কিছু একটা চাই, কিন্তু কামরার ভেতরে সেই সব চেনা বিজ্ঞাপন, নোটিশ, পথনির্দেশ সব গায়েব। কেবল জানলাগুলোয় দেখা যাচ্ছে নিজেকেই, আর আশ্চর্যজনকভাবে শুধু তাকেই। সেই প্রতিফলনে অন্য কেউ নেই, না সেই কিশোর, না ধূসর স্যুট পরা মহিলা, না বৃদ্ধ, শুধু তিনি একা। তার শ্বাস ধীরে ধীরে জমে উঠছে ঠান্ডা কাঁচে। এটা কি হচ্ছে? ফিসফিস করলেন তিনি। ভয় বা বিস্ময় নয়, বরং ধীরে আসা অনুধাবনের গলা। সেই মুহূর্তে শিশু কণ্ঠে একটি মৃদু উত্তর ভেসে এলো, তুমি মারা গেছো। সোমনাথ ঝট করে পেছনে ফিরলেন। লাল কোট পরা ছোট্ট একটি মেয়ে দাঁড়িয়ে আছে মাঝখানের করিডোরে। তার বয়স বড়জোর 7, দুটি বেনি গাঁথা, চোখে এক অদ্ভুত ধরনের নীরবতা। ভয়ের নয়, যেন সব জানে সে। এটা কোনো রকমের মজা নয়, চেঁচিয়ে উঠলেন সোমনাথ। আমি তো পার্টি থেকে ফিরছি, আমি বাড়ি যাচ্ছি। আমরাও বাড়ি যাচ্ছি, বলল মেয়েটি এক গম্ভীর স্বরে, তবে সে বাড়ি তুমি আর চেনো না। বিশ্বনাথ এক ধাক্কায় পেছনের দিকে হটে গেলেন এবং আচমকা এক ব্যবসায়ীর গায়ে ধাক্কা খেলেন। কিন্তু তিনি একটুও নড়লেন না, একবারও চোখ তুললেন না। আর তখনই স্পষ্টভাবে বিশ্বনাথ দেখতে পেলেন লোকটির কোটের ফাঁক দিয়ে পেছনের আসনটিও দেখা যাচ্ছে, যেন সে পুরোপুরি স্বচ্ছ। যেন তার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কেবল একটা ছায়া। ভয় এবার আর শুধুমাত্র অনুভব নয়, তার শরীরের সমস্ত কোষ যেন জেগে উঠল তীব্র আতঙ্কে। না, ফিসফিস করলেন তিনি, এটা বাস্তব না, এটা হচ্ছে না, এটা এটা একটা দুঃস্বপ্ন। ট্রেন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো, কিন্তু জানলার বাইরে কলকাতার চেনা শহর নয়, বরং দেখা গেল এক অনন্ত প্রান্তরের মতো এলাকা। কুয়াশায় মোড়া বনাঞ্চল, দূরে নীলচে পাহাড়ের রেখা, আর এক অদ্ভুত নিস্তব্ধতার আবরণে ঢাকা। চাঁদের আলোয় ধুয়ে গেছে সবকিছু, কোনো দিকে কোনো চিহ্ন নেই পরিচিত জীবনের। তুমি কি মনে করতে পারো? পিছনে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ। এবার অনেক কোমল কণ্ঠে বললেন, তুমি কিভাবে এখানে এলে? স্মৃতির স্রোত যেন একে একে খুলে যেতে লাগলো। পাটির শব্দ, সস্তা ওয়াইনের স্বাদ, কারো হাসি, আর তারপর হঠাৎ বুকের ভেতর কেন একটা জ্বালা, বুকে ব্যথা হচ্ছিল। ধীরে ধীরে বললেন বিশ্বনাথ, যেন নিজেকেই বোঝাতে চাইছেন, ভাবলাম গ্যাস হচ্ছে, হয়তো ঝাল কিছু খেয়েছিলাম। হার্ট অ্যাটাক, ধীরে বললেন বৃদ্ধ।
তৎক্ষণাৎ তুমি পড়ে যাওয়ার আগেই সব শেষ হয়ে গিয়েছিল। সেই কিশোর এবার হেডফোন খুলে বলল, কার অ্যাক্সিডেন্ট, মোবাইল দেখছিলাম, আমার বোকামি। ধূসর স্যুট পরা নারী এবার মুখ খুললেন, ক্যান্সার, 3 বছর লড়াই, শেষের দিকে পেনকিলারেও আর কষ্ট কমছিল না, তাই বিদায়টা শান্তি ছিল। এক একজন করে যাত্রী বলতে লাগলেন তাদের অন্তিমের কাহিনী, রোগ, দুর্ঘটনা, বয়স, কেউ স্লিপ করে পড়ে মারা গেছেন, কেউ নিঃসঙ্গভাবে, কিন্তু শেষ ঠিকানা সকলের এক, এই ট্রেন। কিন্তু আমি, গলার স্বর আর চাপা রাখা যাচ্ছে না, আমি কেন এখানে? সবাই আসে, বলল মেয়েটি, কিন্তু কিছু লোকের কিছু থেকে যায় অসমাপ্ত। বিশ্বনাথ চুপ করে গেলেন। ট্রেন চলছিল মৃদু শব্দে, যেন মৃত্যুর ছায়া বয়ে নিয়ে যাচ্ছে। তিনি জানলার দিকে তাকালেন, তিনি নিজের ভেতরেই ঢুকে পড়লেন। অনেকক্ষণ কোনো কথা বললেন না বিশ্বনাথ। ট্রেন এগোচ্ছিল নিঃশব্দে, নিঃসারে, যেন মৃত্যুর নদীর ওপর দিয়ে বয়ে চলেছে এক অদৃশ্য ফেরি। জানলার বাইরে রূপলি কুয়াশা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠছিল। তীব্র কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, শুধু এক অন্তর্হিত গতি। একটা খালি আসনে বসে পড়লেন বিশ্বনাথ, 2 হাতের আঙুল জড়িয়ে ধরে মাথা নিচু করে থাকলেন। যদি এটা মৃত্যুই হয়, তবে কেন এত অসম্পূর্ণ মনে হচ্ছে? মনটা যেন ধীরে ধীরে খুলে যেতে লাগলো। আলতো করে বেজে উঠল এক একটা স্মৃতি, যেন কেউ দূর থেকে বাঁশির মতো বাজাচ্ছে ফেলে আসা জীবনের সুর। সে হাঁটছেন পুরনো স্মৃতির গলিতে, একটা হাসির শব্দ কানে বাজে, ছাতা হাতে এক তরুণী, স্নেহা। তার চোখে ছায়া ছিল না, তার হাসিতে ছিল এক ধরনের আলো, যা দিনের শেষেও উষ্ণতা আনত। স্নেহার মুখে সেই হাসি, ভিড়ের মাঝে হাতে হাত রেখে যাওয়া, ফেলে আসা ছোট ছোট চিরকুট, সেই সব ব্যস্ত সময়েও 2 চোখে ভালোবাসা খোঁজার মুহূর্তগুলো। তবে সেই হাসির মাঝেও একটা সময় নেমে এসেছিল ছায়া, নীরবতা, যেটা অজান্তে কাটা হয়ে উঠেছিল দুজনের মাঝখানে। সব কিছু মনে পড়তে লাগলো একে একে। যে প্রমোশনের জন্য প্রাণপাত করেছিলেন, সেই সম্পর্ক যেটাকে তিনি সময় না থাকার অজুহাতে ধীরে ধীরে শুকিয়ে যেতে দিয়েছিলেন, মা বাবাকে ফোন না করা, আর স্নেহা যার জন্মদিনটা তিনি আবার ভুলে গিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম, ফিসফিস করে বললেন তিনি, এবার ভুলবো না, ওর জন্য সময় রাখবো, আর সেই আমি আবার ভুলে গেলাম। মেয়েটি তার মুখোমুখি বসেছিল, যেন পুরনো সব কথা বুঝে ফেলেছে। ও আজ রাতেও আমার জন্য অপেক্ষা করছিল, বললেন বিশ্বনাথ চোখ বন্ধ করে। পার্টির পর ওর সঙ্গে ডিনারে যাওয়ার কথা ছিল, আমি যাইনি। আবার সেই বৃদ্ধ এবার ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, জীবিতদের প্রতি মৃতদের প্রতিশ্রুতি পূরণ করা যায় না, তবে সেই প্রতিশ্রুতি স্বীকার করে নেওয়া কখনো কখনো মুক্তির জন্য যথেষ্ট। বিশ্বনাথ মাথা ঝাঁকালেন আর বললেন, কিন্তু ও জানতে পারবে না যে আমি ভুলে যাইনি। ও ভাববে আমি ওকে অবহেলা করেছি, আমি ওকে আর ভালোবাসি না। মেয়েটি ধীরে নিজের ছোট্ট হাত রাখল বিশ্বনাথের হাতে। তার হাতে উষ্ণতা ছড়িয়ে গেল। আসলে অনেক দিন পরেই কেউ যেন তার হাত ধরল। মৃতেরা মাঝে মাঝে এক একটা বার্তা পাঠাতে পারে, বলল সে, স্বপ্নে, বাতাসে, অথবা হঠাৎ কোনো অনুভবে। যদি বার্তাটা সত্য হয় আর মন থেকে আসে, কেউ কেউ সেটা টের পায়। এবার ট্রেনের গতি কমতে শুরু করলো। জানলার বাইরে দেখা গেল এক পুরনো স্টেশন, অপরিচিত অথচ কোথাও যেন চেনা। ধূসর পাথরের তৈরি, লতা পাতায় জড়ানো পুরাতন রেলিং, নিঃশব্দে বাতাসে হেলে পড়া ছায়া। এটাই আমার স্টপ, বললেন বৃদ্ধ, আস্তে করে উঠে দাঁড়িয়ে, তার চোখে প্রশান্তি। পেছনে কিশোর ছেলেটি দাঁড়ালো। স্যুট পরা নারী তার ব্যাগ গুছিয়ে নিলেন। সবাই উঠে দাঁড়াতে লাগলো। তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো, বৃদ্ধ বললেন। অথবা, মেয়েটি বলল,
তুমি অপেক্ষা করতে পারো, ট্রেন আবার জীবিতদের জগতে একবার ফিরে যাবে, খুব অল্প সময়ের জন্য। যদি তুমি মন থেকে, সত্যিকারের মন থেকে কোনো বার্তা পাঠাতে চাও, হয়তো ও শুনতে পাবে, স্বপ্নের ভেতর কিংবা মনে কোনো সাড়া হিসেবে। তারপর তারপর তুমিও আমাদের সঙ্গে চলে আসবে, বলল সেই ব্যবসায়ী পুরুষটি। এই ট্রেন কেউ চিরকাল চড়ে না। দরজা খুলল, একে একে নামতে লাগলো যাত্রীরা। যখন তারা প্ল্যাটফর্মে পা রাখলেন, তখন যেন কুয়াশার মধ্যে মিশে গেলেন এক একজন, ছায়া থেকে ছায়াহীনতায়। শেষে কামরায় রইলেন শুধু বিশ্বনাথ আর সেই ছোট্ট মেয়েটি। তুমি নামলে না? জিজ্ঞেস করলেন বিশ্বনাথ। মেয়েটি মাথা নাড়ল। আমি অপেক্ষা করি, বলল সে। আমার মা এখনো রাতে ঘুমানোর আগে জানলার আলোটা জ্বালিয়ে রাখে, জানে না যে আমি আর ফিরব না। সেই কথায় সোমনাথের চোখ ছলছল করে উঠল। ট্রেন আবার চলতে শুরু করলো। ট্রেন এগোচ্ছিল নিঃশব্দে, শ্বাসের মতো শান্ত, সময়ের সীমানা ছুঁয়ে, যেন মৃত্যুর ওপারে বয়ে চলেছে কোনো স্বপ্নরথ। জানলার বাইরে কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে লাগলো। একটা আবছা আলো ফুটে উঠছিল। না, সূর্যের আলো নয়, একটা শহরের ছায়া। ভগ্ন গলি, ইলেকট্রিক খুঁটি, ঘুমন্ত জানলা, সব কিছু যেন ফিরে আসছিল। বিশ্বনাথ জানলার পাশে দাঁড়িয়ে রইলেন, চোখ স্থির রেখেছিলেন বাইরের সেই পৃথিবীর ওপর, যা ছিল আর এখন নেই। পাশে বসে থাকা ছোট্ট মেয়েটি এবার কিছু বলল না। সে কেবল দেখছিল, যেন একজন প্রহরী, যাকে কোনো কিছুই আর বিস্মিত করে না। হঠাৎই চোখে পড়ল একটা চেনা ছায়া। বিশ্বনাথের বুক কেঁপে উঠল। শহর, তার চেনা গলি, তারই চেনা দালান। ট্রেন বাস্তব পৃথিবীর ভেতর দিয়ে যাচ্ছিল, যদিও তার কোনো অস্তিত্ব বাস্তবের চোখে নেই। আর সেখানে সেই তৃতীয় তলার ব্যালকনিতে ছিল স্নেহার ঘর। বিছানা পাশে বসে রয়েছেন স্নেহা, চুল খোলা, হাতে ফোন, চোখ দুটো লালচে, তার কাঁধ একটু কুঁচকে আছে, গালে নেমে গেছে এক নিঃশব্দ কান্নার রেখা। এই দূরত্ব থেকেও বিশ্বনাথ বুঝতে পারলেন স্নেহা কাঁদছে। তিনি জানলার কাছে কপাল ঠেকালেন, চোখ বন্ধ করলেন। তারপর নিজের সমস্ত অস্তিত্বের গভীর থেকে তিনি উচ্চারণ করলেন সেই শব্দগুলো, যেগুলো হয়তো জীবনে তিনি স্পষ্ট করে বলেননি। স্নেহা, আমি দুঃখিত, আমি ভালোবাসি তোমায়, চিরকাল ভালোবেসে এসেছি, দয়া করে এটা জানো। নীরবতা, তারপর একটা আশ্চর্য উষ্ণতা, যেন কোনো অদৃশ্য আলো তার ভেতর দিয়ে প্রবাহিত হলো। একটা প্রশান্তি, যেন সূর্যের আলো কাজ ভেদ করে এসে গায়ে পড়ছে। চোখ খুললেন। স্নেহা জানলার দিকে তাকিয়ে আছেন, ঠিক ট্রেনের দিকে। তার চোখে চোখ পড়ল। অসম্ভব দূরত্বের মধ্যে এক অসম্ভব যোগাযোগ। বিশ্বনাথ কাছে হাত রাখলেন। স্নেহা কেঁদে ফেললেন, কিন্তু এবার সেই কাঁদা শুধু দুঃখের নয়, তার চোখে ফুটে উঠল এক ক্ষীণ, কষ্ট মিশ্রিত হাসি। যে হাসি হয়তো সে অনেক কাল ধরে আটকে রেখেছিলেন, সত্যিটা জানার জন্য যে কেউ এখনো তাকে ভালোবাসে। আর তারপর ট্রেন আবার অন্ধকারে ডুবে গেল। শহর মিলিয়ে গেল, আলো মুছে গেল, পুনরায় ঘিরে ধরল রূপলি কুয়াশা। ট্রেন আবার সেই অচেনা প্রান্তরের দিকে ফিরছিল, যেখানে সব শেষ হয়। সে কি আমাকে শুনতে পেয়েছিল? গলা ভাঙা স্বরে প্রশ্ন করলেন বিশ্বনাথ। জীবিতেরা অনেক কিছুই শোনে, বলল মেয়েটি, কখনো শব্দে নয়, তবে অনুভবে। ট্রেন এবার থামল। বাইরে সেই পুরনো স্টেশন, কুয়াশার মধ্যে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা কিছু অবয়ব, চেনা মুখ, অচেনা আলোয় জেগে থাকা হাসি মুখ। দাঁড়িয়ে আছেন তার দাদু ঠাম্মি, এক পুরনো বন্ধুর ছায়া, আর ছোটবেলার সেই পোষা কুকুর লেজ নাড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে। দরজা খুলে গেল। চলো, বলল মেয়েটি। বিশ্বনাথ উঠে দাঁড়ালেন। তুমি? জিজ্ঞেস করলেন তিনি। মেয়েটি সত্যিকারের এক শান্ত হাসি দিল, চোখ অবধি পৌঁছায় এমন হাসি।
আমি আরেকটু চলি, বলল সে, কিন্তু আবার দেখা হবে আমাদের। সোমনাথ পা রাখলেন প্ল্যাটফর্মে। শেষ ট্রেন ছেড়ে গেল, আর তিনি হাঁটলেন সেই আলোর দিকে যে আলোর শেষে সমস্ত প্রশ্ন থেমে যায়।